আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কর্মকাণ্ড, এটি নিয়ে মানুষের বিরক্তি ক্রমশ বাড়ছে। আজকে 11 তারিখে যখন এই ভিডিওটি করছি, আজকের দিনের খবর হলো গত 3 দিন ধরে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি এটি বন্ধ আছে। শ্রমিকরা আন্দোলন করছেন এবং একটি গার্মেন্টসের শ্রমিক মাত্র আন্দোলন করছেন, এবং এই একটি গার্মেন্টসের যে শ্রমিকদের আন্দোলনের কারণে পুরো রাস্তা 3 দিন যাবৎ বন্ধ। এবং উত্তরা থেকে টঙ্গী, টঙ্গী থেকে সেই গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ, এবং ময়মনসিংহ যাওয়ার পথে অন্য যেগুলো বাইপাস সড়ক রয়েছে, নেত্রকোনা রয়েছে, জামালপুর রয়েছে, তারপরে অনেকে আবার সুনামগঞ্জ যায়, কিশোরগঞ্জ যায় ওই রাস্তা দিয়ে। তো এই পুরো রাস্তাটা বন্ধ আছে। কোনো কোনো গাড়ি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি 3 দিন যাবত দেখা যাচ্ছে যে অনেক গাড়ি পার হতে পারছে না। যারা ওই গ্রামাঞ্চল থেকে শাকসবজি এনে ঢাকাতে বিক্রি করবেন, তাদের শাকসবজি পচে গেছে। অনেকে গ্রাম থেকে মুরগি নিয়ে আসছিলেন, তাদের সেই গাড়ি সহ ট্রাক সহ মুরগিগুলো সব যাকে বলা হয় মরে গিয়েছে। সেখানে সেনাবাহিনী আছে, সেখানে পুলিশ আছে, এবং একেবারে সব নিষ্ক্রিয়, কোনো রকম ফলাফল নেই। এবং এই একটি মাত্র গার্মেন্টসের কারণে প্রথম দিকে 16টি গার্মেন্টস তারা ভয়ে বন্ধ করে দিল, এবং আজকের খবর হলো প্রায় 50টির মতো গার্মেন্টস সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গত এই সরকার ক্ষমতা আসার পর 2.5 মাস ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী এই এলাকাতে যারা শিল্প কলকারখানার মালিক, তাদের জীবনে রীতিমতো বিভীষিকা নেমে এসেছে। ব্যাংক বন্ধ, বিমা বন্ধ, লোন বন্ধ, আমদানি বন্ধ, প্রোডাকশন বন্ধ, বায়ার চলে যাচ্ছে, শত শত কোটি টাকার ব্যাংক ঋণ, এগুলো মাথায় নিয়ে মালিকরা তাদের যাকে বলা হয় আকুতি কাউকে জানাতে পারছে না। এখন ধরুন যে গার্মেন্টসটি বন্ধ হয়ে আছে, আর তার জায়গায় আপনি চিন্তা করুন, তারা 4 মাসের বেতন দিতে পারছে না। এখন যারা বেতন দিতে পারছে না তারা অসহায়, এবং যাকে বলা হয় দিন আনে দিন খায় মজুর শ্রমিক, তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই। কিন্তু যে ভদ্রলোক 4 মাস ধরে বেতন দিতে পারছেন না, যদি তার গার্মেন্টসে প্রতি মাসে 10 কোটি টাকা বেতন হয় বা খরচ হয়, তো 4 মাসের বেতন তাকে যদি দিতে হয় 40 কোটি টাকা তার এই মুহূর্তে লাগবে। আচ্ছা, আপনার যদি ব্যাংক না থাকে, টাকা না থাকে, হাওলাত করার কোনো জায়গা না থাকে, দেশে বিদেশে কোনো সহায়তা না থাকে, সম্পত্তি না থাকে, এবং গত 1-1.5 বছরের পলিটিক্যাল আনরেস্টের কারণে বা অন্য যে কোনো কারণে আপনি ধীরে ধীরে আজকের এই অবস্থায় পৌঁছে গেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের ক্ষমতায় এসেছে। মালিক হিসেবে এই 40 কোটি টাকার জন্য পুরো ঢাকা ময়মনসিংহ রাস্তা বন্ধ করে রেখেছে লোকজন, আর আপনি পালিয়ে বেড়াচ্ছেন, ব্যাংকের কাছে যাচ্ছেন, আমাকে সম্পত্তি নাও বা যে কোনোভাবে আমাকে বাঁচাও, তোমার সাথে 10 বছর 20 বছর ব্যবসা বাণিজ্য করেছি, বাঁচাও। ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকে দৌড়ে বেড়াচ্ছেন। এর কারণ হলো বাংলাদেশ ব্যাংকের কিছু ফান্ড হয়তো থাকে যে এক্সপোর্টের এগেনস্টে কিছু ইনসেন্টিভ থাকে, সেখান থেকে বাংলাদেশ ব্যাংক যদি ছাড় করে দেয় তাহলে হয়তো তিনি রক্ষা পাবেন, কিন্তু সেখানেও কোনো ছাড় পাওয়ার লক্ষ্য নেই। এবং এটাই যাকে বলা হয় ওই পুলিশ যারা কর্তা আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা বলে বেড়াচ্ছেন। ফলে কি হচ্ছে দেখুন, এই পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যদি 20 লাখ লোক শ্রমিক গত 3 মাস ধরে যদি একটা মেন্টাল ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে থাকেন, তাহলে এই 20 লক্ষ লোকের যে পরিবার, স্ত্রী পুত্র সন্তান সহ সব মিলে প্রায় 1 কোটি লোক এই সরকারের প্রতি মারাত্মক বিরক্ত হয়ে পড়েছে। এই গেল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এরপর আপনি চট্টগ্রামে যান, কিংবা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যান, যারা আওয়ামী লীগ করেন, তাদেরও তো শত শত শিল্প কলকারখানা রয়েছে। এগুলো দেখেন তো এটা কীভাবে চলছে বা আদৌ চলছে কিনা। যেমন ধরুন গোলাম দস্তগীর গাজী, ম্যাক্সিম কার সালমান এফ রহমান, এখন
গাজী বা সালমান এফ রহমান এরা অনেক অন্যায় করেছে, কোনো সন্দেহ নেই, তাদেরকে আপনি বিচার করেন। কিন্তু এই যে তাদের কোম্পানিতে যে প্রায় লক্ষাধিক লোক চাকরি করে, এই যে বড় বড় কয়েকটা 2 থেকে 3টে কোম্পানির কথা চিন্তা করেন, যারা আওয়ামী লীগ করতো তাদের কোম্পানিতে 1 লাখ লোক চাকরি করে শুধুমাত্র 3 থেকে 4টে কোম্পানির মধ্যে। তো এই কোম্পানিতে যারা চাকরি করে তাদের ব্যাংকের অবস্থা কি, অর্থাৎ ব্যাংকগুলোর যারা কর্মকর্তা দেখেন কিভাবে কাঁদতেছে। এক ব্যাংক ম্যানেজারের সেই কান্না ভাইরাল হয়ে পড়েছে। তিনি বলেন যে আমি এই ব্যাংকের ম্যানেজার হিসেবে এতদিন যাবত এখানে আছি, কাস্টমার আসতেন, সালাম দিতেন, আমার সাথে বসতেন, কথা বলতেন, এখন তারা এসে আমাকে গালাগাল করেন, আমি তাদের ভয়ে পালিয়ে থাকি, এ জীবন তো জীবন না বলে তিনি হাউমাউ করে শিশুর মতো কাঁদলেন। একটা ব্যাংক ম্যানেজার, কখনো দেখেছেন এই ঘটনা? ব্যাংকে টাকা নেই, এখানে ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামের ব্যাংকগুলো, এরপর আরও বেশ কয়েকটি দুর্বল ব্যাংক থেকে শুরু করে পুরো ব্যাংকিং সেক্টরে এই 3 মাসে 1 সুতাও মানে সমস্যার সমাধান হয়নি, বরং সমস্যা বেড়েছে। কিন্তু এই কর্তা ব্যক্তি যারা আছে তারা কোনো মাস্টার প্ল্যান দিতে পারছেন না। তো ব্যাংকের বাইরে গিয়ে, ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে আপনি খুচরা বাজারের কথা চিন্তা করেন, জেলেরা মাছ ধরছে, ক্রেতারা মাছ কিনছে, কাঁচা বাজারে গিয়ে দেখেন সব জায়গাতে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড রকম হতাশা এবং বিরক্তি, এবং এটি ক্ষোভে এবং বিক্ষোভে পরিণত হতে খুব বেশি সময় নেবে না। তো আমাদের জনজীবন এখন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, তার সঙ্গে সঙ্গে এই যে চাকরি হারানো যে একটা বিশাল সম্প্রদায় বা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা সরকারের কাছে নেই, তাদের সমস্যা দূর করার কোনো প্ল্যান নেই, কিন্তু তারা এখন বলছে আমরা সংস্কার করব। আরে বাবা, আমার পেটে ভাত নেই, আমার কোনো কর্ম নেই, আমার অফিস আদালতে কোনো কাজকর্ম নেই, আপনি আমার কিসের সংস্কার করবেন? আমি সংবিধান দিয়ে কি করব? আমি নির্বাচনের বদিউল আলম মজুমদার সাহেব নির্বাচন সংস্কার করবে, তাতে আমার কি আসে যায়? আমার এই মুহূর্তে ভাত দরকার, আমার এই মুহূর্তে ডাল দরকার, আমি ঘরের মধ্যে বসে আছি, রাতে ডাকাতরা যেন এসে আমার যতটুকু শেষ সম্বল আছে সেগুলো নিয়ে না নেয়। এই জন্য আমার একটা নিশ্চয়তা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। তো সেখানে রোজ রোজ মিলিটারি দিয়ে মোহাম্মদপুর এলাকাতে আপনি অভিযান পরিচালনা করলেন, উত্তরাতে একটা অভিযান পরিচালনা করলেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এবং এখানে দেখা যাচ্ছে যে মিলিটারির যে বিহেভিয়ার, পুলিশের যে বিহেভিয়ার, এগুলোর মধ্যে ধারাবাহিকতা তৈরি হচ্ছে না। এগুলো মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে, এর বাইরে বিরক্তি ছড়াচ্ছে। এবং আপনাকে একটা কথা বলি যে মানুষ যখন রাগ হওয়ার একটা প্রতিক্রিয়া আছে। তো এই প্রতিক্রিয়ার চাইতেও মানুষ যখন বিরক্ত হয়, সেই বিরক্তির পরিণতি কিন্তু খুব খারাপ হয়। এখন শেখ হাসিনার প্রতি আমাদের ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, আমরা তার পতন চেয়েছি, কিন্তু তার প্রতি আমাদের যে বিরক্তি, সেই বিরক্তি 2-3টে জায়গাতে সীমাবদ্ধ ছিল। তিনি খুব খোঁটা দিয়ে কথা বলতেন, আজে বাজে কথা বলতেন। তারপর তিনি এই সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করতেন। এই বিষয়গুলো আমাদেরকে বিরক্তির মধ্যে ফেলে দিয়েছিল। এবং আপনি দেখুন তার বিরুদ্ধে আমাদের যে অন্যায় ছিল, ক্ষোভ ছিল, জুলুম ছিল, অর্থাৎ আমাদের বহু মানুষকে তিনি হত্যা করেছেন, বহু মানুষকে তিনি গুম করেছেন, লক্ষ লক্ষ মামলা হয়েছে। তো এসবের কারণে কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়নি, তার পতন হয়নি। নির্যাতিত হতে হতে আমরা বরং আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের যে বিক্ষোভ, এটা তৈরি হয়েছে কিন্তু বিরক্তি থেকে। অর্থাৎ তিনি একটা সাংবাদিক সম্মেলনে এসে ঢালাওভাবে সবাইকে রাজাকারে বাচ্চা বললেন, এই কারণে এই যে মানুষজন ক্ষেপে গেল, বিরক্ত হয়ে গেল। তো এরকম ইভেন ফ্রান্সের যে রেভলিউশন, সেটাও কিন্তু এই বিরক্তি থেকে। হঠাৎ করে পাউরুটির দাম বাড়িয়ে দেওয়া হলো। এমনকি হোসনি মোবারকের যে পতন, ওটাও বিরক্তি থেকে। তো এখন এই সরকার যে কাজগুলো করছে, ক্ষোভের জায়গা বা ঘৃণার জায়গার চাইতেও বিরক্তিকর তাদের কর্মকাণ্ড। যার যে কর্ম নয় সে সেই কর্ম করছে, যার গান গাওয়ার দরকার, মানে যার কাজ হলো গান গাওয়া, তাকে দিয়ে নাচাচ্ছে যে তুমি নৃত্য পরিবেশন করো। যারা নাচবেন তাদেরকে দিয়ে বলছে যে না, তোমার নাচার দরকার নেই, তুমি ইমামতি করো, তুমি পুজো করো, তুমি আর্চনা করো। কিংবা যিনি পূজারী
তাকে বলছে যে তোমার এখন অনেক কাজকর্ম করছো, এখন বসে বসে নীরব থাকো, তোমার আর কোনো কিছু কাজকর্ম করার দরকার নেই। এরপর শাসন ক্ষমতায় এমন সব লোকদেরকে নিয়ে আসছে, সেটা উপদেষ্টা পরিষদ বলেন, সচিবালয় বলেন, সব জায়গাতে যে লোকগুলোকে দেখলেই অনেকের মেজাজ গরম হয়ে যাচ্ছে, ভীষণ রকম বিরক্তি মানে তৈরি হচ্ছে। এবং সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অলিতে গলিতে যে নব্য চাঁদাবাজদের দাপট, এবং যেভাবে এই মামলা দেওয়া হচ্ছে, আবার মামলা খুব দেওয়ার আগে এই গড়ে 200-300 করে আসামি, কেউ আসামি 51 নম্বর, কেউ 49 নম্বর, সেই লোক হয়তো জানেই না যে তাকে আসামি করা হয়েছে। তো এই মামলা করে আবার এই বিভিন্ন 300-400 লোকদের মধ্যে টার্গেট করে 100-150 যাদের ধনসম্পদ আছে তাদেরকে টার্গেট করে ফোন করা হচ্ছে যে আপনাকে তো মামলা জড়ানো হয়েছে, এখন আমার সঙ্গে একটা নেগোসিয়েশনে আসেন। তো এইভাবে সারা বাংলাদেশে যদি কত হাজার মামলা হয়েছে, এক একটা মামলাতে যদি গড়ে 300 থেকে 400 করে লোক থাকে, এবং সেই 400 করে লোক যদি থাকে, এই হাজার মামলা তার সঙ্গে 400 লোক, এসব মিলিয়ে কি পরিমাণ বিরক্তি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে একবার একটু চিন্তা করেন তো। এবং আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ডক্টর আসিফ নজরুল কিংবা অন্যান্য যারা আছেন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি যতই মধুর কথা বলেন না কেন, যতই হাসি দেওয়ার চেষ্টা করেন, যত আশা দেখান, যত কথাবার্তা বলেন, সব কিছু থেকে এখন এই বিরক্তির কারণে আমাদের কাছে দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে যে আপনার ওখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, প্রতিদিনই নিত্য নতুন বিতর্ক তৈরি হচ্ছে, এবং যে কাজগুলো মানুষ সাধারণত করে না সেই কাজগুলো কিন্তু এখন মানুষ করা শুরু করেছে। তো এখন আমরা এই যে এত একটা বিপ্লব, সেই বিপ্লবের সফলতায় আমরা মাত্র একটি মাসও সুন্দরভাবে কাটাতে পারলাম না, আমাদের মনে শান্তি ছিল না। কিন্তু 1 মাস পরেই দেখা গেল যে অনেকে তাদের কথা উল্টে এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরীক্ষিত 20 বছর 30 বছরের পুরনো বন্ধু যারা আছেন, আপনজন যারা আছেন, এমনকি তরুণ প্রজন্মের যে সমস্ত লোক কায়মনে বাক্যে শেখ হাসিনার পতন চেয়ে তার আগমনকে নিশ্চিত করেছিলেন, তারা এখন তার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছেন, এটা কিন্তু একটা বিরক্তির লক্ষণ, এবং এই বিরক্তি ক্রমশ বেড়ে যাচ্ছে। এবং সেই বিরক্তি এই সরকারকে যে কেবলমাত্র বিরোধে ফেলবে বা বিপদে ফেলবে বা সরকারের ভবিষ্যৎ নষ্ট করবে তা নয়, পুরো দেশ জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু